আমরা কারো বিরুদ্ধে লাগালাগি খুচাখুচি করা পছন্দ করি না, কিন্তু আমাদেরকে কুসা দিলে কুসা ফিরাইয়া দেওয়া আমাদের উপরে ওয়াজিব। আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব তারেক রহমানকে এবং বিএনপিকে প্রচণ্ডভাবে অপছন্দ করতে শুরু করেছে এবং তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে আগামী নির্বাচনে জামাত ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে এবং তারা জামাতের সাথে বন্ধুত্ব স্থাপন করতে চায়। লন্ডন থেকে এক নতুন মুফতি এসেছে, উনি নির্ধারণ করছেন কে মুসলমান আর কে বিধর্মী। তারেক রহমান নিজে তার বাটপার মুনাফেক মিথ্যাবাদীরা নির্বাচনের মঞ্চে গিয়ে মিথ্যাচারিতা করে। হাসিনা যখন বলছে আমি প্রত্যেকটা গৃহহীনকে ঘর বানায় দেব, বাংলাদেশের একটা লোক একজন সাংবাদিক দাঁড়ায় তারা জিজ্ঞাসা করে নাই যে আপনি টাকাটা পাবেন কোথা থেকে। এখন তারেক রহমান বলছে আমি ফ্যামিলি কার্ড দেব, যেখান থেকে আপনারা 2.5 মণ চাল কিনতে পারবেন। ওই কার্ড দিয়ে নাকি ব্যাংকের এটিএম মেশিনে ঢুকাইয়া সেখান থেকে টাকা উঠাইতে পারবে, সেখান থেকে নাকি বাচ্চার টিউশন ফি দিতে পারবে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন, ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের, তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়াই ভিডিওগুলো দেখে আসি। দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। তারেক রহমান নিজে তার বাটপার মুনাফেক মিথ্যাবাদীরা নির্বাচনের মঞ্চে গিয়ে মিথ্যাচারিতা করে। হাসিনা যখন বলছে আমি প্রত্যেকটা গৃহহীনকে ঘর বানায় দেব, বাংলাদেশের একটা লোক একজন সাংবাদিক দাঁড়ায় তারা জিজ্ঞাসা করে নাই যে আপনি টাকাটা পাবেন কোথা থেকে। এখন তারেক রহমান বলছে আমি ফ্যামিলি কার্ড দেব, যেখান থেকে আপনারা 2.5 মণ চাল কিনতে পারবেন। ওই কার্ড দিয়ে নাকি ব্যাংকের এটিএম মেশিনে ঢুকাইয়া সেখান থেকে টাকা উঠাইতে পারবে, সেখান থেকে নাকি বাচ্চার টিউশন ফি দিতে পারবে। এখন বিএনপির নির্বাচনী ইশতেহারে বলা হয়েছিল যে বিএনপির নাকি 31 দফা আছে। এখন আর বিএনপির কেউ 31 দফা নিয়ে কথা বলে না, এখন সবাই বলে ফ্যামিলি কার্ড নিয়ে। এবং ফ্যামিলি কার্ডের বেনিফিট কি? প্রতিদিন একটা প্রথম ছিল শুধু যে আপনি চাল কিনতে পারবেন, কিছুদিন পরে চাউলের সাথে ডাল যোগ হয়েছে, কিছুদিন পরে ডাইলের সাথে মাছ যোগ হয়েছে, কিছুদিন পরে মাছের সাথে গোশত যোগ হয়েছে, কিছুদিন পরে বলা হয়েছে এটিএম থেকে টাকাও তুলতে পারবেন। এই বিষয়টাকে আপনার কি রাজনৈতিক ব্লান্ডার না জাস্ট ভন্ডামি মনে হয়? না, তবে আমার কাছে এটা মনে হয়েছে যে এটা তো একটা এটা বিশাল একটা কি বলবো যে এটা শব্দটা আমি বলতে পারি যে শুভঙ্করের ফাঁকি বললেও হবে কিনা জানি না, মানে কোনো পরিকল্পনা ছাড়া আপনি যদি মনে করেন যে একটা লোককে এত বড় যে এত কার্ড দিবেন, আপনি ফ্যামিলি কার্ড দিবেন, আপনি তাদেরকে তারা খাদ্য পাবে, আর এমন করে খাদ্য পাবে কি কি পাবে এই সমস্ত বিষয়, এটার জন্য যে পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার লাগবে, যে পরিমাণ খাদ্য গুদাম লাগবে, এর মধ্যে যত পরিমাণ লোক লাগবে, লাগবে, এগুলো আমার কাছে খুবই কাল্পনিক মনে হয়েছে। অফকোর্স বাংলাদেশের লোকের আপনার এই সমস্ত বিষয়গুলো খুবই প্রয়োজনীয়, কিন্তু আবার পাশাপাশি যে জিনিসটা হচ্ছে যে আপনি জব ক্রিয়েশনের বিষয়ে তার কোনো নেই, কোনো কথা নেই, কিন্তু এইটা আমার কাছে অবশ্যই মনে হয়েছে যে এটা অনেক কল্পনার একটা ব্যাপার, এটা সম্ভব না, ইমপ্লিমেন্ট করা সম্ভব না। তার কারণ এর জন্য যে পরিমাণ লোক লাগবে, যে পরিমাণ, বরং এইটা যদি করতেও যায়, প্র্যাকটিক্যালি করতে যায়, সেটা যেটা হবে সরকারি চাকরি যারা করে, যারা খাদ্য বিভাগে আছে, ওদের জন্য হচ্ছে যে সমস্ত আমলারা আছে, তাদের প্রচুর টাকা পয়সার একটা ক্ষেত্র তৈরি হবে। ঠিক আছে, আপনাকে আমি শাহিন ভাই, আপনাকে আমি একটা কথা বলি। আপনি নিউ ইয়র্কে থাকেন, আমিও নিউ ইয়র্কে থাকি। নিউ ইয়র্ক স্টেটের একটা বেনিফিট কার্ড দেয়, এটা দেয় ডিপার্টমেন্ট অফ হেলথ নিউ ইয়র্ক স্টেট থেকে। ওই ডিপার্টমেন্ট অফ হেলথের প্রতি সিটিজেনের জন্য প্রতি বছরের একটা বাজেট থাকে, যেমন $75,000 বাজেট। ওই কার্ডের ভিতরে $75,000 একটা বাজেট। এখন নিউ ইয়র্কে যত সিটিজেন আছে সবাই তো আর ওই বেনিফিট কার্ডটা নেয় না। ফর এক্সাম্পল, আমি জেকব মিল্টন গত 40 বছরে আমি ওই বেনিফিট কার্ডের ধারে কাছেও যাইনি, ওই কার্ড আমি বানাই নাই কখন। কিন্তু যাদের প্রয়োজন তারা বানায়। এখন কথা হইতেছে, ধরেন আমেরিকায় দারিদ্র সীমায় লোকজন কত পার্সেন্ট? 3 থেকে 4% দরিদ্র সীমার নিচে বাস করে, কিন্তু বাংলাদেশে দরিদ্র সীমার নিচে বাস করে 55 থেকে 60% মানুষ। এখন 55 থেকে 60% মানুষকে যদি আপনি স্টেট থেকে বেনিফিট কার্ড দিতে যান, আপনার বাজেটের 4 ভাগের 3 ভাগ খরচ হবে শুধু এই বেনিফিটের উপরে। আর বাংলাদেশের বাজেট, পুরা বাজেটের আপনি জানেন 2/3 আসে বাহিরে থেকে, আমাদের প্রোডাক্টিভ ইনকাম থেকে ওই বাজেটটা আসে না। তারেক রহমান নিজে তার বাটপার মুনাফেক মিথ্যাবাদীরা নির্বাচনের মঞ্চে গিয়ে মিথ্যাচারিতা করে। আমি যদি এটা মেনেও নেই, আর আপনার মতো মানুষ, শিক্ষিত একজন মানুষ, এবং আমি জেকব মিল্টন আশা করলাম তারেক রহমান 15 বছরে অনেক কিছু শিখেছে, লেখাপড়া করেছে, মার্জিত হয়েছে, ম্যাচিউরড হয়েছে,
দেশপ্রেমিক হয়েছে। এই লোক এই বেনিফিট কার্ড নিয়ে যখন 15 মিনিট 20 মিনিট মিথ্যা কথা বলে মঞ্চে, এটা কি আপনার কি মনে হয়? না, উনি আমার কাছে বলে আমার কাছে মিথ্যা বলে মনে হয় না। বিষয়টা মনে হয় কি যে হোমওয়ার্ক করে নাই। এটার যে প্র্যাকটিক্যালের সাথে তার চিন্তাটা অফকোর্স হতে পারে, ভালো হতে পারে। যেহেতু সে দীর্ঘদিন বিদেশে থাকছে, সে চিন্তা করছে যে না, বেনিফিট কার্ড আমেরিকা লন্ডনে দেওয়া যাচ্ছে, লন্ডনের লোকজন বেনিফিট কার্ড পায়। সে এই আইডিয়াটা ওখানে নিয়ে ইমপ্লিমেন্ট আচ্ছা, করতে চাচ্ছে। না শাহিন ভাই, আমি আপনার কথাটাকে মানি নাই। কেন মানি নাই জানেন? ইন্ডিভিজুয়াল শাহিন হক এই ধরনের দিবাস্বপ্নের কথা বলতে পারে, কারণ শাহিন হক অথবা জেকব মিল্টন, দে আর নট গোইং টু হোল্ড দ্য পজিশন অফ পার্লামেন্ট মেম্বার অর প্রাইম মিনিস্টারশিপ। একজন তারেক রহমান যখন দলের নেতা এবং দেশের নেতা হিসেবে কথা বলার আগে উনি কি জানেন না যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কত থাকে, ওনার বৎসরিক বাজেট কত থাকে, ওনার একটা ফাইন্যান্স বা ইকোনমিক কমিটি টিম আছে? রাইট, ওই জায়গায় আমি বলতে চাচ্ছি। তার প্রথম কথা হচ্ছে তার যে ফাইন্যান্স বা পলিসি মেকিং তো আর সে হাতে করে না, তার একটা কমিটি আছে। ওই কমিটি যারা বিজ্ঞ মানুষ তারা করবে। তারাই এরকম যে উনি যে ডেলিভার করবে কথাটা, তাদের এই পলিসি লেভেলে যারা ইনভলভ আছে বা রিসার্চ টিম, তাদের অন্তত এইটা মানে ওনার মুখ দিয়ে বলানোর আগে 3 বার চিন্তা করা দরকার ছিল আসলে এইটার প্র্যাকটিক্যালিটি কতটুকু সম্ভব। এটা আসলে আরো একটা কথা উনি বলছে 1 বছরে উনাকে ভোট দিলে নির্বাচনের 1 বছরের মধ্যে উনি 1.5 কোটি জব ক্রিয়েট করবে। এখন মজার কথা কি জানেন? ওনার ক্যাম্পেইনে যারা যায় এবং ওনার সাংবাদিক সম্মেলনে যারা বসে থাকে, আপনি কি জানেন কেউ একটা শব্দ কে জিজ্ঞাসা করে না যে 1.5 কোটি জব কি আপনি প্রাইভেট সেক্টরে তৈরি করবেন নাকি গভর্নমেন্ট সেক্টরে তৈরি করবেন? আর প্রাইভেট সেক্টরে যদি জব ক্রিয়েট হয়, এই প্রাইভেট সেক্টরের জবের ক্রেডিট আপনি নিতে চান কোন মুখে? প্রাইভেট সেক্টরে জব ক্রিয়েট করবে, ক্রেডিট গোস টু দ্য প্রাইভেট সেক্টর। হোয়াট হ্যাজ এনিথিং টু ডু উইথ দ্য গভর্নমেন্ট সেক্টর? না, এটা আপনার সাথে আমি দ্বিমত পোষণ করছি। গভর্নমেন্টের কাজ না হচ্ছে জব ক্রিয়েট করা, গভর্নমেন্টের কাজ হচ্ছে ফ্যাসিলিটেট করা। হোয়েন প্রাইভেট এন্টারপ্রেনার যারা থাকবে তারা তাদের কাজের ক্ষেত্র তৈরি করবে হচ্ছে গভর্নমেন্ট। যখনই ইনি সমস্ত কাজ করার বা এন্টারপ্রেনারদেরকে ফ্যাসিলিটেট করবে, আল্টিমেটলি সেটা জব ক্রিয়েট হতে হবে। আপনি কি জানেন, আপনি যে আমাকে এই কাউন্টারটা দিবেন আমি জানতাম। এবার আপনারে আমি বলি, বিএনপির 300 ল মেকারদের ভিতরে 79 জন 1000, 2000 কোটি, 3000, 5000 কোটি টাকার ঋণগ্রস্ত, এবং তার অর্ধেক নাম কাওয়াজটা শুধু ইন্ডাস্ট্রিজের মালিক, ইন্ডাস্ট্রিজের অস্তিত্ব নাই। উনি ফ্যাসিলিটেট করবে ওই ঋণ খেলাপিদের জায়গা কইবে তুমি জব ক্রিয়েট করো। ও তো ইন্ডাস্ট্রিজই নাই, ও তো লোন উঠে খায় ফেলাইছে, আমেরিকা বাচ্চা কাচ্চা পড়াইছে, মেডিকেল কলেজের চার্জ মানে প্রাইভেট মেডিকেলে পড়াইছে, ও জব দিবে কোথা থেকে? রাইট। এখন প্রশ্নটা হচ্ছে যে ওনাদের ম্যানিফেস্টোতে যদি থাকতো, ওনাদের ম্যানিফেস্টোতে যদি এই মানে কার্ডের ম্যানিফেস্টোতে না দিয়ে যদি বলতে যে এই যে বলেন 1000 কোটি টাকা নিয়ে গেছে, 1000 কোটি টাকা কেন নিচ্ছে? দ্যাট মিনস সুশাসনের অভাব। 1000 কোটি টাকা নিতে কে সহযোগিতা করছে, তাদেরকে যদি জবাব দিতে, এই যে তার মানে সুশাসনটা যদি ওনার ম্যানিফেস্টোতে থাকতো ওইভাবে, দ্যাট উইল ওয়াট অ্যাজ ওয়েল অ্যাজ এইটা দ্যাট ক্যান মেক চেঞ্জেস টু দ্য রাজনীতিতে। এই যে ধরেন 2001-এর পরে যে প্রপার যে নির্বাচনের যে একটা আয়োজন, সেই আয়োজনে আমরা দেখছি যে সেই 24 বছর পরেও 1947 সাল থেকে যে ধারার রাজনীতি বাংলাদেশে শুরু হয়েছিল, যে ধর্মকে পুঁজি করে রাজনীতি, ধর্মভিত্তিক বেশভূষা ধরে ধর্মভিত্তিক কথাবার্তা বলে মানুষের মন জয় করার যে কৌশল, সেই ধারার আসলে খুব বেশি পরিবর্তন হয়নি। তো সজীব ওয়াজেদ জয়কে দিয়ে শুরু করি। প্রথমেই আমরা তার বক্তব্যটা যদি শুনি তাহলে বুঝতে পারবেন যে কেন আমরা বলছি যে সজীব ওয়াজেদ জয় তার মায়ের রাজনীতির, হাসিনার রাজনীতির কবর রচনা করে দিয়েছে। আমরা একটু শুনি। Indicated that your mother is planning to retire from politics. So after this, I mean, if she was ever able to go back to Bangladesh, she's not going to be in the political space anymore? No, she's old. My mother's elderly. This was going to be her last term anyway. She wanted to retire. So this is in a sense the end of the Hasina era. Possibly, yes. Okay. দর্শক, আবার একটু শোনাই আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। You indicated that your mother is planning to retire from Yes. politics. So after this, I mean, if she was ever able to go back to Bangladesh, she's not going to be in the political space anymore? উপস্থাপক জিজ্ঞেস করছেন যে আপনি কি মনে করছেন যে আপনার মা রাজনীতি থেকে অবসরে যাচ্ছেন, বা তিনি যদি বাংলাদেশে কখনো যদি আবার ফেরার সুযোগ পান, তিনি কি আর এর মধ্যে থাকবেন কিনা? জয় যেটি বলছেন। No, she's old. My mother's elderly. জয় বলছে আমার মা বৃদ্ধা, আমার মা বয়স্ক। This was going to be her last term anyway. She wanted to retire. শেখ হাসিনা রিটায়ার করতে যাচ্ছেন, এটা তার টার্ম শেষ আর কি। So this is in a sense the end of the Hasina era. Possibly, yes. মানে হাসিনা জামানার শেষ, উপস্থাপক বলছেন। জয় তার সঙ্গে এগ্রি করছেন যে ইয়েস। Okay. So you're saying that if the Awami League does get a chance to re-enter Bangladesh politics, it'll be without her? Yeah. অর্থাৎ বাংলাদেশে যদি আওয়ামী লীগ কখনো আবার রাজনীতির সুযোগ পায় বা সুযোগ করে নিতে পারে, তাহলে সেটি হবে হাসিনা বিহীন, এবং তার পুত্র তার সঙ্গে একমত। এই যে সজীব ওয়াজেদ জয় যে কথাটি বললো, এই কথাটি যদি আওয়ামী লীগের কোনো পর্যায়ের কোনো নেতা বলতো, ইতিমধ্যে দেখতেন যে বহিষ্কার এবং তাকে ধাওয়া পাল্টা ধাওয়ার নানা রকমের আয়োজন শুরু হয়ে যেত বিশ্বব্যাপী। এবং ভেরি আনফর্চুনেটলি শেখ হাসিনা আবার গতকালই দিল্লির প্রেস ক্লাবে একটা বক্তব্য দিয়েছেন, রেকর্ডেড বক্তব্য, তাও ভার্চুয়ালি ও আসতে পারেন নাই, আসতে দেওয়া হয়নি। সেই পুরাতন শেখ আসন্দি যে সুদখোর ইউনূস, হাসিনা সে একেবারে নিষ্পাপ, তার জনপ্রিয়তা, অর্থনীতি, ভারতের তোষণ, এই সবকিছু মিলায়
হাসিনা কিন্তু সেই তার পুরাতন রেকর্ড বাজিয়ে যাচ্ছে। অথচ দেখেন এই দলটার কিন্তু একটা সুযোগ ছিল, হাসিনা যদি মাফ চাইতো, হাসিনা যদি বলতো যে আমি সকল দায়িত্ব নিয়ে সরে গেলাম, আমি নতুন নেতৃত্ব দিলাম, আমার দলের এরা এই কাজগুলো করছে, এরা টাকা লুট করছে, আমি নিজে দায়িত্ব নিয়ে টাকাগুলা রাষ্ট্রীয় কোষাগারে ফেরতের ব্যবস্থা করে দিচ্ছি, আমি সবকিছু করছি, সেটি না করে হাসিনা আপনারা দেখছেন যে গত 16-17 মাস ধরে হাসিনা অব্যাহতভাবে কিন্তু হুমকি দিয়ে গেছে, ধমক দিয়ে গেছে, এর কাটে ফেলবে, এর মারে ফেলবে, এর ঘর জ্বালাই দেবে, এর হাত কেটে ফেলবে, কারে কারে ফাঁসি দিছি, আরো ফাঁসি দিব। অর্থাৎ ধরেন একটা মানে তার যে কোনো শিক্ষা হয়নি, তার যে কোনো পরিবর্তন হয়নি, সেটা ইন্ডিকেট করছিল। এবং আজকে আপনার এই মুহূর্তে জয়ের যে বক্তব্যের কিছু অংশ শুনলেন, তাতে বুঝতে পারছেন যে তার রাজনৈতিক কবর রচিত হয়ে গেছে, তার ব্যাপারটা তার ছেলেই ওন করছে না, তাকে তার ছেলেই ধারণ করছে না। তো আমার মনে হয় যে এর মধ্যে নিশ্চয়ই আওয়ামী লীগ যারা করেন, এখনো আওয়ামী লীগের অনুসারী, তাদের জন্য অনেক ধরনের শিক্ষা রয়েছে যদি তারা সেটি গ্রহণ করেন, যদি তারা সেটির থেকে বোঝেন যে তারা যে গণহত্যা চালিয়েছেন, তারা যেই নিপীড়ন চালিয়েছেন মানুষের উপরে গণতন্ত্রের নামে, মুক্তিযুদ্ধের চেতনার নামে, শেখ মুজিবের নামে, সেটি আসলে সেই অধ্যায়ের সমাপ্তি ঘটে গেছে এবং সজীব ওয়াজেদ জয় সেটি উপলব্ধি করতে পারছেন। আসলে হয় কি, দীর্ঘদিন বিদেশে থাকলে মানুষ কিন্তু অকপটে সত্য কথা বলে ফেলে। আপনি ধরেন দীর্ঘদিন যারা বিদেশে থাকে তারা চাইলেও কিন্তু মিথ্যা বলাটা একটু কঠিন হয়ে যায়, কারণ মানে বিদেশি জীবন, বিশেষ করে পশ্চিমা পৃথিবীর হচ্ছে সত্যের উপরে নির্ভরশীল। আপনি সত্য বলবেন, আপনার অপরাধ কম। আপনি যদি সত্য স্বীকার করেন, আপনি যদি ভুল স্বীকার করেন, দায় স্বীকার করেন, সেক্ষেত্রে আপনার মধ্যে যে মানসিকতা গড়ে ওঠে, আমি সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যে তার একটা রিফ্লেকশন দেখতে পাচ্ছি। তো এখন আসেন দ্বিতীয় প্রসঙ্গে। দ্বিতীয় প্রসঙ্গটা হচ্ছে যেটি বলছিলাম যে 1947 থেকে আমাদের এখানে ধর্মের ব্যবহার খুবই মারাত্মক। এবং ধরেন বিশেষ করে নির্বাচনের সময় সবাই মাথায় টুপি লাগায়, মহিলারা ঘোমটা দেয়, আল্লাহ রসুলের নাম নানা রকম ভাবে আসলে নানা রকম ভাষণে এটি শুরু হয়। এবং এবারের ভোটের প্রচারণায় জামাত অনেক আগে থেকেই শুরু করে, এবং জামাত ইসলামীর কিছু কিছু বক্তব্য আমরা দেখেছি যে জামাত ইসলামীকে ভোট দিলে সে ভেস্তে যাবে, ভেস্তের টিকিট তারা বিক্রি করছেন। তারা বলছেন যে মানে জামাতই একমাত্র দল, ইসলামিক দল, তারা ভোট দিলে দুনিয়া এবং আখিরাত দুই জায়গাতেই কল্যাণ হবে। এবং মানে একটা অদ্ভুত একটা, মানে আমি একটা শব্দ ব্যবহার করেছি, দেখবেন যে কি একটা অবস্থা, অর্থাৎ যে কি যে একটা জটিল অবস্থা। ধরেন জামাত ইসলামী কিন্তু ইসলামিক ধরেন তাদের যে ধারাবাহিকতা, যে রাজনীতির, সেই রাজনীতি থেকে তাদের যে পরিবর্তন, তাদের যেই মানে দৃশ্যমান, তাদের যে অবস্থানের যে পরিবর্তন, সেটিও কিন্তু কি বলবো মানে অবাক করার বিষয় আর কি। যে একটা সময় তারা ইসলামিক শাসনের কথা বলেছেন, ইসলামিক শরিয়ার কথা বলেছেন, এখন তারা সেখান থেকে সরে আসছেন। এবং এবারই জামাত বিস্ময়করভাবে একজন হিন্দুকে মনোনয়ন দিয়েছেন, হিন্দু ধর্মের একজন মানুষকে খুলনা 1 আসনে মনোনয়ন দিয়েছেন, কৃষ্ণ নন্দী। এবং আমাদের কৃষ্ণ নন্দীর একটা বক্তব্য যদি শুনি। তারুণ্যের এই জামাত ইসলামে হিন্দুরাও প্রার্থী হতে পারবে। তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে, হিন্দু মুসলমান একই কাতারে দাঁড়িয়েছে, আজ জামাত ইসলামের দাঁড়িপাল্লাই ভোট দেবে। এখানে জামাত ইসলামকে মুসলমান ভাবলে হবে না, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নিয়েই আজ জামাত ইসলাম। অনেক অদ্ভুত একটা অবস্থা। মানে ধরেন এটার কোনো ক্লিয়ার কোনো ব্যাখ্যা কিন্তু নাই আর কি। যে আপনি জামাত ইসলামের, আসলে জামাত ইসলাম চাচ্ছে এক ধরনের উদার রাজনীতিকরণ, উদার রাজনীতির আবহ তৈরি করা, কিন্তু তাদের আসলে সংবিধানে তাদের দলীয় যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্রে কি আছে, সেই গঠনতন্ত্রের কোনো পরিবর্তন হয়েছে কিনা আমি জানি না। আমি অ্যাকচুয়ালি জামাতের আমির শফিক সাহেবকে আমন্ত্রণ জানিয়েছি, উনি যদি সময় দেন আমরা হয়তো বিষয়গুলো বিস্তারিত বোঝার চেষ্টা করব। তবে ইন্টারেস্টিংলি আপনি যদি দেখেন যে ধরেন এই যে কৃষ্ণ নন্দীকে নমিনেশন দিয়ে যে সমালোচনা হচ্ছে, সেই সমালোচনাকে কাউন্টার করার জন্য আবার আমাদের এক শ্রেণীর আলেম ওলামা তারা আবার এটাকে আবার এক ধরনের কাউন্টার করছেন। আমি যদি একটু শোনাই আপনাকে। ভিতরে বেঈমান মনে করেন জামাতের নমিনেশন নিচে এই লোকটা ভিতরে বেঈমান, অবশ্যই সে এই ইসলামকে পছন্দ করেই এই দলের সদস্য হয়েছে, ভিতরে একখানি ঈমান অবশ্যই আছে। তো এই হচ্ছে কি অবস্থা। তো এর মধ্যে ধরেন তারেক রহমান সাহেবের রাজনৈতিক যে নির্বাচনী যে সফর, সেটি শুরু হয়েছে। সেই সফরে একটা অংশ যদি আমি আপনাদেরকে দেখাই, গত পরশুদিনের একটা বক্তব্য। ভূমিকম্প হলো না কয়েকবার, নরসিংদীতে হয়েছিল, নরসিংদীতে এখানে হয়েছে ভূমিকম্প, উৎপত্তিস্থল। আচ্ছা, এখন যদি আমরা বলি এদের এইসব শেরিকের জন্য আল্লাহ সতর্ক বার্তা দিচ্ছে আমাদের, তাহলে এদের এই মিথ্যাচার, এদের এই মুনাফিকি, এদের এই শেরিকের জন্য আল্লাহ হুঁশিয়ারি দিয়েছে, তোরা এগুলো বন্ধ কর, না হলে আমরা যদি এটা বলি কোথায় যাবে তারা। কাজে আসুন এই শেরিকদের হাত থেকে, এই মুনাফিকদের হাত থেকে, এই ধোঁকাবাজদের হাত থেকে এই দেশকে, এই দেশের মানুষকে রক্ষা করতে হবে। অর্থাৎ বিএনপিও ধর্মভিত্তিক যে বিষয়টা, তার কাউন্টারে তার বক্তব্য নিয়ে আসছে। বিএনপিও বোঝাতে চাচ্ছে যে মানে কি বলবো, সবারই একই অবস্থা আর কি। মানে ধর্মটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে রাজনৈতিক প্রচারণায়। মহিলারা ঘোমটা দিয়ে ঘুরছেন, সার্জিস মাথায় টুপি দিয়ে ঘুরছে, এনসিপি মাথায় টুপি দিয়ে ঘুরছে। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন।
আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।